প্রধান শাহী স্নান হয়তো হয়ে গিয়েছে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের জানিয়ে রাখি, মহাকুম্ভে বহু মানুষ পুণ্য স্নান করেছেন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই মহাকুম্ভ মেলায় তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল মকর সংক্রান্তির দিন নাকি 3.5 কোটি মানুষ পৌঁছেছিলেন, কিন্তু 3.5 কোটি মানুষ সেখানে কিভাবে থাকলেন তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তাদের যাতায়াত পরিবহন এই সমস্ত নিয়েও প্রশ্ন উঠে যায়। কিন্তু সার্বিকভাবে এই মহাকুম্ভের যে ইতিহাস তা সবসময় আমাদের আলোড়িত করে, এবং মহাকুম্ভে যত বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা এসেছেন তাদেরকে নিয়েও চলছে এক প্রকার প্রতিযোগিতা। কে কত বড় সাধু, কে আইআইটি পাস, কে অন্য কোন পাস, তা নিয়েও বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি রয়েছেন মহাকুম্ভের মেলায়। আমরা সরাসরি চলে যাব সেখানে। এই যে মহাকুম্ভ, বারংবার যেটা বলা হচ্ছে যে 150 বছরের মতো, প্রায় 144 বছরে একবার, তো এই মহাকুম্ভের ইতিহাসটা প্রথমে জানতে চাইব। হ্যাঁ অঙ্কুর, যেটা হচ্ছে মহাকুম্ভ, তার আগে পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ। 6 বছর অন্তর হচ্ছে অর্ধকুম্ভ, 12 বছর অন্তর হচ্ছে পূর্ণকুম্ভ, এবং 12টা পূর্ণকুম্ভের পর 144 বছর অন্তর এই মহাকুম্ভ। বোঝাই যাচ্ছে এই মহাকুম্ভ স্নানের গুরুত্ব অত্যন্ত বেশি। এখন আসবো একটু ইতিহাসের কথায় এবং কিছুটা পুরাণেরও কথায়। যদি ইতিহাস দেখি তাহলে জানা যাচ্ছে আদি শঙ্করাচার্য, যিনি হিন্দু ধর্মের অন্যতম দার্শনিক এবং সন্ন্যাসী, তিনিই কিন্তু এই মহাকুম্ভকে নতুন করে ঢেলে সাজিয়েছিলেন। এবং তারও আগে যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মহাভারতে কিন্তু এই মহাকুম্ভের উল্লেখ আছে। বলা হচ্ছে যে কঠোর ব্রত পালন এবং প্রয়াগে স্নান এর দ্বারা মানুষ বিভিন্ন রকমের পাপ থেকে মুক্ত হতে পারে। তো আমরা তো এখানে দেখতেই পাচ্ছি বহু মানুষের সমাগম হয়েছে, যে তারা এসছেন স্নান করে বিভিন্ন রকমের পাপ থেকে মুক্ত হতে এবং পুণ্য সঞ্চয় করতে। এটা তো গেল একটা কুম্ভ সম্পর্কে প্রচলিত মিথ। এছাড়া যেটা ঐতিহাসিকভাবে জানা যায় যে ব্রিটিশ রাজের বিরুদ্ধে এই কুম্ভ ছিল কিন্তু একটা প্রতিবাদ। এই মহাকুম্ভ মেলা ছিল একটা প্রতিবাদ। 1857 সালের পর নতুন করে মহাকুম্ভ সাজানো হয় এবং 13টি আখড়া, সন্ন্যাসীদের 13টি আখড়া সেই মহাকুম্ভকে 1857 পরের মহাকুম্ভকে ঢেলে সাজানোর দায়িত্ব নেয়। তো এই সমস্তই হচ্ছে কুম্ভের ঐতিহাসিক এবং পৌরাণিক গল্প। এছাড়াও এখানকার সন্ন্যাসীদের নিয়েও নানান রকমের গল্প ছড়িয়ে রয়েছে আকাশে বাতাসে। বিভিন্ন ধরনের সন্ন্যাসীর গল্প তো ইতিমধ্যেই আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। কেউ আইটি বাবা, কেউ আনাজ বাবা, কেউ ছোটু বাবা। কিন্তু এছাড়াও কিছু গল্প আছে যেগুলো অলৌকিক এবং রহস্যময়। যেমন ধরা যাক, আমাদের যোগীরাজ যাকে বলা হয়, সেই লাহিড়ী মহাশয়, সেই লাহিড়ী মহাশয়ের গুরু ছিলেন বাবাজি মহারাজ, যাকে কেউ কেউ ত্রম্বক মহারাজও বলা যায়। এবং এই ত্রম্বক মহারাজ নাকি শঙ্করাচার্যকেও দীক্ষা দিয়েছিলেন। সন্ন্যাসী মহলে এরকমটা চালু আছে, এই বাবাজি মহারাজ বা ত্রম্বক মহারাজ, ইনি নাকি একজন অমর মানুষ, এবং আজও এই মহাকুম্ভ মেলায় কোনো কোনো ভাগ্যবান তার দেখা পায়। তো এই সমস্ত নিয়েই হচ্ছে আমাদের মহাকুম্ভ মেলা, যার সঙ্গে মিশে গেছে শুধু ধর্ম নয়, যার সঙ্গে মিশে গেছে সংস্কৃতি, যার সঙ্গে মিশে গেছে বাণিজ্য, এবং যার সঙ্গে মিশে গেছে রাজনীতিও। আমরা এই সমস্ত কিছুর খবরই আমাদের দর্শকদের জানাতে থাকবো। আরেকটি বিষয় যেটা জানতে চাইবো, এই মহাকুম্ভে এখন তো অসম্ভব ঠান্ডা উত্তরপ্রদেশে, তুমি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছো, গত 2-3 দিন ধরে সেখানে রয়েছো। একদিকে যোগী প্রশাসন এই মহাকুম্ভ মেলাকে কতটা ওয়েল অর্গানাইজড ভাবে, মানে অ্যাডমিনিস্ট্রেশন কতটা ভালো কাজ করছে সেটা কিরকম দেখতে পাচ্ছ, এবং কত মানুষ এই ঠান্ডাতেও, আমরা শাহী স্নানের দিন দেখেছিলাম বহু মানুষ, কিন্তু এখন তো আর সেই বিশেষ ক্ষণ নেই, তারপরেও এই মেলা নিয়ে মানুষের উৎসাহ কতটা দেখতে পাচ্ছ? না, প্রথমেই যেটা বলে নেই সেটা হচ্ছে প্রথম শাহী স্নান হয়েছে মকর সংক্রান্তির দিন। এর পরের শাহী স্নান আছে 29 তারিখ মৌনী অমাবস্যায়।
তারপরে শাহী স্নান হবে বসন্ত পঞ্চমীর দিন 3 ফেব্রুয়ারি, তারপরে হবে শিব পূর্ণিমার দিন, শিবরাত্রির দিন। তো এই যেটা হচ্ছে, এর ভিতরে অসংখ্য মানুষ কিন্তু এখনো স্নান করে চলেছেন, তারা যমুনা নদীতে স্নান করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে এই যে কুম্ভের সময়কাল, এই যে পুরো সময়কালটার যখনই স্নান করা যাক না কেন তখনই মহাপুণ্য হবে। কাজেই প্রত্যেক দিনই যমুনা নদীতে স্নানার্থীদের কোনো অভাব নেই। এটা তো গেল একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আবহাওয়ার কথা। সেটা হচ্ছে এখানকার অবস্থাটা হচ্ছে, আমরা যেমন গুপি গাইন বাঘা বাইন সিনেমাটায় দেখেছিলাম যে গুপি এবং বাঘা হুন্ডি শুন্ডি ঝুন্ডি বলে হাততালি দিচ্ছে এবং নানা জায়গায় চলে যাচ্ছে। তারা প্রথমে ঝুন্ডি বলে একটা জায়গায় যায় যেখানটা প্রচন্ড বরফ, এবং তারপরেই তারা হাততালি দিয়ে এমন একটা জায়গায় আসে যেখানটায় প্রচন্ড গরম। এই মহাকুম্ভ মেলার অবস্থাটা কিন্তু আক্ষরিক অর্থেই তাই। অর্থাৎ সকালবেলার দিকে প্রচন্ড ঠান্ডা, তখন গায়ে জ্যাকেট রাখতে হচ্ছে, গরম পোশাক রাখতে হচ্ছে, এবং যত বেলা বাড়ছে রোদ চড়ছে তখন কিন্তু প্রচন্ড গরম। দেখতেই পাচ্ছ আমি আমার জ্যাকেট খুলে ফেলেছি, এই গরমে গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না। কিন্তু এ সত্ত্বেও যমুনার জল কিন্তু বরফের মতো ঠান্ডা, স্নানার্থীরা সেই বরফের মতো ঠান্ডা জলেই স্নান করছেন। এবার আসা যাক মেলার প্রশাসন ইত্যাদির কোথায়। মেলার প্রশাসনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে দমকল আছে, মোবাইল দমকল ঘুরছে, কিন্তু খুব বেশি সংখ্যায় চোখে পড়েনি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার পাশটাতেই একটু দূরে টানা টয়লেটের সারি, কিন্তু সেই বিপুল টয়লেট সেটা পরিষ্কার করার জন্য লোক রয়েছে মাত্র 2 জন। কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ঘাটে প্রচুর নৌকো রয়েছে, যাতে তারা স্নানার্থীদের কোনো রকম বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু সেই নৌকোয় লোক রয়েছে কম, নৌকোর সংখ্যা বেশি। এছাড়া এখনো পর্যন্ত সেরকমভাবে মহাকুম্ভে কোনো রকম অপ্রীতিকর ঘটনার খোঁজ পাওয়া যায়নি। এটা ভারতবর্ষের সব থেকে বড় ইভেন্ট, মানুষ শান্তিপূর্ণভাবে আসছেন। সুতরাং এই ক্রেডিট ভারতের সাধারণ মানুষেরই, যারা এই মহাকুম্ভকে শ্রদ্ধা এবং সম্মান দিয়ে তাকে সুগম করে তুলছেন। অঙ্কুর, এই মহাকুম্ভকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের রাজনীতির বিষয়টাও